TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি আমরা দুটো সুসংবাদ দিয়ে, শুধু সুসংবাদ নয় মহা সুসংবাদ দিয়ে আজকে শুরু করব। একটি হচ্ছে ইমিগ্রেশনের উপরে, আরেকটি আমাদের নিজস্ব। ইমিগ্রেশনের উপরে মহা যে সুসংবাদটি সেটি হচ্ছে যে গতকালকেই আমরা দেখেছি যে ভিসা বুলেটিন বেরিয়েছে, আগস্ট মাসের ভিসা বুলেটিন বেরিয়েছে। সেখানে এই কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ফ্যামিলি ক্যাটাগরির যে ভিসাগুলো আছে, 5টি যে ভিসা আছে, প্রত্যেকটি ভিসার তারিখ অনেক 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 বেশি এগিয়েছে, যেটা গত 2 বছরে আমাদের চোখে পড়েনি। মাঝখানে তো বেশ কিছু ক্যাটাগরি, বিশেষ করে F4 ক্যাটাগরি তো দীর্ঘদিন, অর্থাৎ 5-6 মাসের মতো স্টাক অফ অবস্থায় একই অবস্থায় ছিল। এর আগে 2 দিন 10 দিন করে বেড়েছে, কিন্তু এইবার যে কতটা বেড়েছে সেটা আমরা আজকে আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক, সে কারণে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভাই বোন সহ পারিবারিক ভিসার সবগুলো তারিখ অনেক এগিয়েছে, কমে আসছে ব্যাকলগ। এটি একটি সুখের খবর, সুখবর। এবং পাবলিক চার্জের খড়গ চেপে বসবে আগামী 26শে সেপ্টেম্বর থেকে। এটি অবশ্য একটু কষ্টের খবর হয়ে যেতে পারে। তাতে কারা থাকবেন ইমিগ্রেশনের ঝুঁকিতে সেটি নিয়ে আমরা কথা বলবো। এবং যদি হাতে সময় থাকে তাহলে 26শে সেপ্টেম্বর থেকে স্টুডেন্ট ভিসার যে বিধিমালা, তাও একদিকে আন্তর্জাতিক শিক্ষার্থী, অন্যদিকে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কিভাবে প্রভাব ফেলবে, যদি যেহেতু 26শে সেপ্টেম্বর থেকে দুটো বিষয় পাবলিক চার্জ এবং এই স্টুডেন্ট ভিসা একই সাথে কার্যকরী হবে, সেক্ষেত্রে তার কনসিকুয়েন্সেস কি হতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যদি হাতে আমরা সময় পাই। সুপ্রিয় দর্শক, আজকের এই বিষয়গুলোর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্যে, কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান ESQ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ TVN24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি অনেক ব্যস্ত থাকেন, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আজকে দর্শকদেরকে আপনি অবশ্যই সুসংবাদ তো দেবেনই, যেহেতু ভিসা বুলেটিন কালকেই বেরিয়েছে, সে প্রেক্ষাপটে যে সুসংবাদটি আছে সেটি আপনি দেবেন। তবে দর্শক, আপনাদেরকেও বলেছিলাম যে আরেকটি মহা সুসংবাদ আছে, সেটি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের। সেটি কি, সেই সুসংবাদটি গতকালকেও আপনাদের বলেছে, আজকেও বলবো, আগামীকালও বলবো, নিশ্চয়ই বলবো, কারণ দর্শকদের সাথেই তো, আপনাদের সাথেই তো আমাদের সরাসরি যোগাযোগ। সুতরাং এই সুখবরটি তো আপনাদের সাথেই ভাগ করব। সুপ্রিয় দর্শক, আজ আমরা সেই গভীর কৃতজ্ঞতা আর এক অপরিসীম আনন্দ নিয়ে এই অনুষ্ঠানটি শুরু করতে চাই, কারণ আপনাদের অগাধ ভালোবাসা, বিশ্বাস এবং নিরবচ্ছিন্ন সমর্থনে TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব চ্যানেল, TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের গৌরবময় মাইল ফলক অতিক্রম করেছে। সুপ্রিয় দর্শক, এই অর্জন শুধু আমাদের নয়, এটি আপনাদের প্রত্যেকের অর্জন। কারণ আপনারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, মতামত দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, আর সেই ভালোবাসাই আমাদের প্রতিনিয়ত আরও দায়িত্বশীল, আরও নির্ভুল এবং আরও মানসম্মত অনুষ্ঠান নির্মাণে অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি এই দীর্ঘ পথ চলায় আমাদের নিরলস পরিশ্রমের সাথে আপনাদের অকৃত্রিম ভালোবাসার মিলনেই আজকের এই সাফল্য সম্ভব হয়েছে। তাই আন্তরিক অনুরোধ থাকবে, ভবিষ্যতেও আমাদের পাশে থাকুন, আমাদের অনুষ্ঠানগুলো দেখুন, শেয়ার করুন এবং আপনার বন্ধু, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও পৌঁছে দিন, যাতে তারাও সত্য, তথ্য নির্ভর সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠানের এই পরিবারের একজন গর্বিত সদস্য তিনিও হতে পারেন। আপনাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা। পাশে থাকুন, ভালো থাকুন, TVN24 নিউজ নেটওয়ার্কের সাথেই থাকুন। এই ছিল আমাদের মহা সুসংবাদের বিষয়টি। মাইল ফলক মিলিয়ন অর্থাৎ ইউটিউবের, এটি কিন্তু আমাদের
টেলিভিশনের সাবস্ক্রাইবার নয় বা এটি কিন্তু সেটি নয়, সেটা আরও অনেক বেশি, 3.1 মিলিয়ন, সেটি আরও বেশি। এবং ঘরে বসে টেলিভিশন দেখেন হাজার হাজার মানুষ বক্সের মাধ্যমে, সেটিও তো আপনারা জানেনই। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আজকের যে বিষয়ে যে আমরা পারিবারিক ভিসার যে সুসংবাদটি আছে সেটি তো আপনার কাছে শুনবই, দর্শকদেরকে আপনি জানাবেনই। তার আগে এই যে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের যে মাইল ফলক, ইউটিউবের যে প্ল্যাটফর্মটি, সেখানে যে মিলিয়ন দর্শকের সাবস্ক্রাইবার যে অতিক্রম করেছে, এটি যেমন আমাদের জন্য আনন্দের, তেমনি আপনিও টিভিএন 24-এর সাথে ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে ওতপ্রোতভাবে জড়িত। এই সংবাদটি বা এই খুশির বিষয়টি আপনাকে কিভাবে নাড়া দেয়, আপনাকে কিভাবে অনুভূতিতে জাগরণ তোলে, একটু যদি বলেন। ধন্যবাদ জানা ভাই। এই সংবাদটি শুনে আমি খুবই আনন্দিত এবং পাশাপাশি টিভিএন 24 কে অভিনন্দন জানাতে চাই ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করার জন্য। আমি বলবো ব্যক্তিগতভাবে টিভিএন আমার খুবই পছন্দের একটি চ্যানেল এবং আমি আজকে প্রায় এক যুগেরও বেশি সময় এই টিভিএন 24 এর সাথে আমি যুক্ত আছি। যখনই কল পাই চেষ্টা করি সাড়া দেওয়ার জন্য। এবং আমার কাছে টিভিএন 24 নিজের কাছে অনেক ভালো লাগে প্রোগ্রাম এবং যেসব অনুষ্ঠান প্রচার করে, বিশেষ করে টিভিএন 24 এর এই সাবস্ক্রাইব এই যে অর্জন করার পিছনে আমি বলবো ওদের যে মানসম্মত অনুষ্ঠান এবং যারা প্রফেশনাল যারা আসে অবশ্যই খুবই সিলেক্টিভ প্রফেশনাল এবং যারা এখানে কন্ট্রিবিউট করে তাদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশি কমিউনিটি খুব খুব ভালো একটা উপকার পাচ্ছে আমি বলবো। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনার চমৎকার প্রতিক্রিয়া অনুভূতির জন্য, ব্যক্ত করার জন্য। এবার আমরা একটু আসতে চাই, কারণ দর্শকরা অধিক অপেক্ষায় আছেন যে আজকে যে মহা সুখবরটা কথা বলেছি ভিসা বুলেটিনে, অতীতেও আমরা ভিসা বুলেটিন নিয়ে কথা বলেছি, সব মাসেই প্রায় বলে যাচ্ছি যে এগিয়েছে, ভালো খবর আছে, কিন্তু সেটা আমরা দেখেছি কোনো ক্যাটাগরি, সেটা হতে পারে F1, F2A, F2B, F3, F4 ইত্যাদি। সেক্ষেত্রে কোনোটার হয়তো 10 দিন, কোনোটার 1 মাস, কোনোটার 2 মাস এরকম এগিয়েছে। কিন্তু এবারই এই প্রথম দেখছি যে প্রত্যেকটি ক্যাটাগরির ভিসা বুলেটিন মোতাবেক প্রত্যেকটি ক্যাটাগরি আমরা দেখছি কোনোটা 10 মাস, কোনোটা 7 মাস, কোনোটা 8 মাস, বিশেষ করে F4 ক্যাটাগরি। এবং একটি তো যে বিষয়টি সবচেয়ে বেশি আমাদেরকে আনন্দ দেয় সেটা হচ্ছে F2A, একেবারে কারেন্ট 22-এ একেবারে দেখছি আমরা যে 22শে জুলাই 2026, অর্থাৎ আজকে 21 তারিখ, 22শে জুলাই 2026 বলা হচ্ছে, অর্থাৎ কোনো রকম ব্যাকলগ নেই। এই বিষয়টি যদি একটু দর্শকদেরকে আপনি জানান যে ভিসা বুলেটিন আগস্টের যেটা বেরিয়েছে, এই যে সুসংবাদটি আপনি দিতে চান, কারণ অনেকেই বহুদিন ধরে মানুষ অপেক্ষা করে আছে। যদিও অনেকেই বলবেন যে ভিসা পজ আছে, এটা শুনে লাভ কি, না, অনেক লাভ আছে, কারণ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আপনার কেসটি যদি অনুমোদিত হয়ে থাকে ভিসা জবে পজ উঠে যাবে, সাথে সাথেই পেয়ে যাবেন। কিন্তু এই যে বাড়তি যে আপনার চিন্তা নিয়ে থাকা, কি হচ্ছে কি না হচ্ছে, সেখান থেকে মুক্তি পাওয়া একটা বিরাট ব্যাপার। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। অবশ্যই এটা একটা খুবই ভালো সংবাদ, বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হতে চায় এদেশে এবং পাশাপাশি যে ফ্যামিলি স্পন্সর যে ভিসাগুলো, সেই ভিসাগুলোর ক্যাটাগরি একটা বড় ধরনের জাম্প হয়েছে এই আগস্ট 2026-এ। এটা কিন্তু আমারও একটা প্রিডিকশন ছিল, ব্যক্তিগত প্রিডিকশন ছিল। আমি আমার ক্লায়েন্টদেরকে সবসময় বলতাম যে এই কয়েক মাসের মধ্যে একটা বড় জাম্প করবে সব, কারণ বিগত মাসগুলোর যে প্রোগ্রেস অ্যানালাইসিস করে কিন্তু একটা ধারণা করা গিয়েছিল যে খুব সুন একটা বড় ধরনের একটা প্রোগ্রেস হতে পারে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট 2026-এ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বেশ ভালো এই প্রোগ্রেস হয়েছে। বিশেষ করে যেটা F2A গ্রিন কার্ডধারী, তার স্পাউস এবং আন্ডার 21 চাইল্ড, সেক্ষেত্রে আমরা দেখতে প্রায় 1 বছর 7 মাসের মতো একটা প্রোগ্রেস হয়েছে জুলাই থেকে। এবং পাশাপাশি যে F4 ক্যাটাগরি, সেটিও কিন্তু বেশ ভালো প্রোগ্রেস হয়েছে, যেটা কিনা খুব আগের বিগত মাসগুলোতে আমরা দেখেছি কোভিড এর পর থেকে খুব সামান্য এই 15 ডেজ, কোনো মাসে কিন্তু কোনো প্রোগ্রেস হতো না। এই মাসে দেখা গেছে যে 9 মান্থ
কিন্তু ফাইনাল অ্যাকশন ডেটে কিন্তু প্রোগ্রেস হয়েছে, যেটা কিনা বর্তমানে সেপ্টেম্বর 1 2009, যেটা গত মাসে ছিল জানুয়ারি 2009, সেটা কিন্তু খুব একটা আশার সংবাদ। এবং পাশাপাশি F1 F2B সেগুলোও কিন্তু ভালো প্রোগ্রেস হয়েছে। এবং বলা যেতে পারে যে যারা ইমিগ্রেন্ট প্রত্যাশী আমেরিকাতে, তাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে। তো এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, যদিও আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি, খুব ভালো প্রোগ্রেস হয়েছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এর একটা কিন্তু বেসিক আপনার কাট অফ লাইন। কিন্তু কনসুলার বেসিসে কিন্তু সেখানে কিন্তু আবার ডকুমেন্টারি যে কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু ওরা ভিসাটা ইস্যু করছে। সেটা কিন্তু জানা দরকার, কারণ অনেকে বলতে পারে যে ও আমার F2A আমার গত মাসে কোয়ালিফিকেশন হয়েছে, সো দ্যাট মিনস বা গত জানুয়ারি 26 কোয়ালিফিকেশন, হোয়াই আই এম নট গেটিং ভিসা। সাধারণত কোভিড এর আগে 60 দিনের মধ্যে ইন্টারভিউ স্কেডিউল করতো, কিন্তু এখন কিন্তু ঢাকা এমবিসি তাদের একটা স্কেডিউল ওয়েবসাইট রয়েছে, স্কেডিউলিং মনিটর করার ওয়েবসাইট রয়েছে। ওখানে যদি কেউ যায় দেখতে পাবে যে তারা কোন ডিকিউ কাট লাইন কিন্তু আলাদা রয়েছে। তো সেটি একটু দর্শকদের মাঝে শেয়ার করি, তাহলে তারা একটা ধারণা করতে পারবে যে তারা কি পর্যায়ে আছে, যারা কিন্তু অলরেডি ডিকিউ হয়ে বসে আছে। যেমন ফ্যামিলি স্পন্সর, যেমন আমরা আলাপ করলাম এতক্ষণ, F1 F2A F2B F3 এবং F4, এগুলো হচ্ছে ফ্যামিলি প্রেফারেন্স অথবা ফ্যামিলি স্পন্সর ভিসা বলা হয়ে থাকে। তাদের ক্ষেত্রে এভারেজ যে ডিকিউ হয়েছে যাদের, যে এপ্রিল 2022 আগে যাদের ডিকিউ হয়েছে, তারাই কিন্তু এখন এই পাইপলাইনে আছে ইন্টারভিউর জন্য। বাকি যাদের 22-এর পরে ডিকিউ হয়েছে তাদেরকে স্টিল ওয়েটিং পর্যায়ে রয়েছে ইন্টারভিউ পাওয়ার জন্য। আবার যারা আপনার ইমিডিয়েট, যারা ইমিগ্রেন্ট, যারা ফর এক্সাম্পল আপনার ইউএস সিটিজেনের স্পাউস, প্যারেন্টস এবং চাইল্ড আন্ডার 21, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ডিকিউ। যাদের নভেম্বর 2025 পর্যন্ত হয়েছে, তাদের ক্ষেত্রে এখন ইন্টারভিউ স্কেজুল হয়েছে। এতটুকু আপডেট দিতে পারে। তবে ওভারঅল বলবো যে এটা খুবই একটা ভালো সংবাদ যে আপনার প্রায়োরিটি ডেট গুলো খুব ভালো অ্যাডভান্স হয়েছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমি আপনার সাথে একটু বলতে চাই, কারণ ভিসা বুলেটিনের পুরো কপিটাই আমার কাছে আছে। আমি একটু কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক যদি যাচাইটা বা তথ্যটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে চাই, তাহলে আজকে যে কথাটি আমরা বলছি যে মহা খুশির খবর, সেটি তারা বুঝতে পারবেন। আমরা গত মাসের জুলাই মাসের যে ভিসা বুলেটিন পেয়েছিলাম, সেখানে F1 ক্যাটাগরি অর্থাৎ ইউএস নাগরিকের অবিবাহিত ছেলে মেয়েদের যে কেসটি, সেখানে আমরা যে 1 ফেব্রুয়ারি 18 সাল ছিল, সেটা 10.5 মাস এগিয়েছে। অর্থাৎ এখন 15ই ডিসেম্বর 18, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 18, অর্থাৎ প্রায় 16 সাল কাছে চলে এসেছে। F2A যেটি আমরা দেখি গ্রিন কার্ডধারী স্বামী স্ত্রী এবং তাদের সন্তানদের জন্যে, সেটি 7 মাসে গিয়েছে। কত মাসে ছিল 1 জানুয়ারি 2025, এ মাসে 22 জুলাই 2026, অর্থাৎ পুরো একটা বছর, অর্থাৎ 1 বছর 7-8 দিন এগিয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা বিশাল ব্যাপার, 7 মাসে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি এটা কিন্তু কারেন্ট আছে, 22 জুলাই 2026 মানে একদম কারেন্ট। তেমনি F2B, এটি যদি আমরা দেখি যে গ্রিন কার্ডধারীর অবিবাহিত বা 21 বা তার উপরের বয়সীদের বা ছেলে মেয়েদের জন্য, সেটি যদি আমরা দেখি, এটাও 1 মাস 8 দিন এগিয়েছে। গত মাসে যেটা ছিল 22 নভেম্বর 2017, এটা এসেছে 1 জানুয়ারি 2018 সাল। F3 ক্যাটাগরি, যেটা ইউএস নাগরিকের বিবাহিত ছেলে মেয়ে, সেটিও 1 মাস এগিয়েছে। সেটা 15 এপ্রিল 2012 ছিল, এটা 15 মে 2012 হয়েছে। এবং যেটা কাঙ্ক্ষিত F4, এটি জুলাই মাসে ছিল 1 জানুয়ারি 9, যেটা অ্যাটর্নি মাহফুজুর রহমান বললেন, সেটা 1 সেপ্টেম্বর 2009, অর্থাৎ অনেকখানি এগিয়ে গেছে, প্রায় 8 মাসের মতো এগিয়েছে। ডেট অফ ফাইলিংয়ের ফ্যামিলি স্পন্সার্ড ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্র যথেষ্ট এগুলো আমরা দেখতে পাচ্ছি। যে F1 যদি আমরা দেখি, গত মাসের জুলাই মাসে ছিল 1 জানুয়ারি 19, সেটা 5.5 মাস এগিয়ে 15 জুন 2019 হয়ে গেছে। F2 একেবারে কারেন্ট, এটাও কারেন্ট আছে এখানেও। F2B সেটাও প্রায় 6 মাস এগিয়েছে,
জুলাই মাসে যেটা ছিল 8ই জুন 2018, এখন এসেছে 1 জানুয়ারি 2019, অর্থাৎ পুরো বছর এগিয়ে গেছে। বছর হিসেবে যদি আমরা বলি F3 সেটাও 3 মাসে এগিয়েছে, 8ই ডিসেম্বর ছিল জুলাইতে, সেটা 1 মার্চ 2013, এবং F4 ক্যাটাগরি এখানেও 3 মাস 22 দিন এগিয়েছে, অর্থাৎ প্রায় 4 মাস, 1 মার্চ 2010 ছিল, 22 জুন 2010 এসেছে। সুতরাং আজকে যে আমরা বলেছি যে অনেক খুশির খবর এটি, সেটি কিন্তু আমরা আপনাদেরকে প্রমাণ করে মানে তথ্য উপস্থাপন করে দেখিয়ে দিয়েছি। সুতরাং এখন এই মুহূর্তে নিশ্চয়ই যারা এই সমস্ত ক্যাটাগরির ভিসার জন্য অপেক্ষা করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্রমান্বয়েই আপনাদের অপেক্ষার দিনগুলো শেষ হতে চলেছে, ব্যাকলগটাও হয়তো আস্তে আস্তে কেটে যাবে, যেটি মাহফুজুর রহমান সাহেব বললেন যে উনি প্রেডিকশন দিয়েছিলেন কিছুদিন আগেই যে আস্তে আস্তে অনেক বেশি, সাথে আশা করছি আমরা ভবিষ্যতে আরও বেশি এগিয়ে যাবে, অর্থাৎ সাবেক বা কোভিড পূর্ব অবস্থায় চলে আসতে পারে। এটি ছিল মোটামুটি আজকের ভিসা বুলেটিন নিয়ে সুসংবাদের বিষয়টি। এখন আমরা একটু খারাপ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, পাবলিক চার্জ। এটি নিয়ে অনেক আগে থেকেই আমরা কথা বলেছি এবং এটি আমরা দেখছি যে আগামী সেপ্টেম্বর মাসের 26 তারিখ থেকে এটি কার্যকরী হবে, পাবলিক চার্জের বিষয়টি এবং স্টুডেন্টের ভিসার বিষয়টিও। তা আগে আমরা পাবলিক চার্জের বিষয়টি আমরা একটু আলাপ করতে চাই যে এই যে চার্জের যে খড়গ চেপে বসবে আগামী 26শে সেপ্টেম্বর থেকে, তাতে ইমিগ্রেশনের ঝুঁকিতে কারা পড়তে পারেন, এই ক্ষেত্রে যদি আপনি একটু ব্যাখ্যা করেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। যেটা ফাইনাল রুল যেটা ইন্ট্রোডিউস করেছে এই 17 তারিখ সম্ভবত জুলাই মাসে, যেটা 60 দিন সময় থাকবে, 60 দিন পরে সেটা কার্যকর হবে সেপ্টেম্বর মাসে। এই ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসছে যারা গ্রিন কার্ড প্রত্যাশী আমেরিকা থেকে অ্যাডজাস্টমেন্টের জন্য, সেই ক্ষেত্রে পাবলিক চার্জের যে কারেন্ট রুল সেটা বাতিল হয়ে যাবে। তো বুঝতে হবে যে বর্তমানে যে কারেন্ট রুল কোনটা আর কি ধরনের আমরা পাবলিক চার্জের বিধিবিধানের সম্মুখীন হব। তো যেটা 22 সালের যেটা পাবলিক চার্জের রুল ছিল, যেটা কিনা এখনো বিদ্যমান, সেটি হচ্ছে যদি কেউ গভর্নমেন্ট থেকে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট এবং লং টাইম ইনস্টিটিউশনাল ফ্যাসিলিটি, যে নার্সিং ফ্যাসিলিটি নিয়ে থাকে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু একটা পাবলিক চার্জের আপনার ব্যারিয়ার ছিল। আদারওয়াইজ বর্তমানেও যারা মেডিকেড, ফুড স্ট্যাম্প, স্ন্যাপ, আরো অন্যান্য যে ফেডারেল তারা বেনিফিট নিয়ে থাকলেও গ্রিন কার্ড পেতে কোনো অসুবিধা হতো না, পাবলিক চার্জের বারে ফেলতে পারতো না। কিন্তু এই সেপ্টেম্বর থেকে যেটা কার্যকর হবে পাবলিক চার্জের, সেটা সেক্ষেত্রে কিন্তু ওয়াইড একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছে ফেডারেল যারা অফিসার, ইউএসসিএস অফিসার, যদিও যে সেই রুলে কোনো স্পেসিফিক কোনো আপনার যে বেনিফিটের কথা বলা নেই, সেটা কিন্তু অফিসার থেকে বলা হয়েছে দেখতে হবে যে অ্যাপ্লিকেন্ট কোনো ফেডারেল আর্থিক সহায়তা অথবা কোনো সুবিধা নিয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে আপনার স্ন্যাপ, ফুড স্ট্যাম্প, তারপর মেডিকেডও আসবে, এটাতে অবশ্যই মেডিকেড, মেডিকেয়ার এবং এই ধরনের আরো যে বিস্তৃত যে ফেডারেল এনি বেনিফিট যদি কেউ নিয়ে থাকে, আবার বিশেষ করে সেপ্টেম্বরের যে 26 অথবা 18 যেটা কার্যকর হবে, তখন থেকে সেটা কার্যকর হবে। এর আগে কিন্তু সেপ্টেম্বর আগে যারা আবেদন করছে, এখন যারা যারা এলিজিবল অ্যাডজাস্টমেন্টের জন্য, বলবো সেই সেপ্টেম্বরের ডেডলাইনের আগেই যেন আবেদন করে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে যদি কারো যদি মেডিকেড এবং অন্যান্য ফ্যাসিলিটি নেওয়ার কোনো রেকর্ড থাকে, তারা কিন্তু এই রুলের মধ্যে পড়বে না। অতএব খেয়াল রাখতে হবে, যদি যারাই এই অ্যাডজাস্টমেন্ট প্রত্যাশী যেন দেরি না করে, সেপ্টেম্বরের আগেই 18 তারিখের আগেই যেন সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেয়, তাহলে কিন্তু তাকে আর যেই নতুন রুলের মধ্যে ফেলার কোনো সুযোগ নাই। সেই রুলটা আসলে 2020 সালে ফেব্রুয়ারিতে একবার ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা কিনা বাইডেন সরকার এসে বাতিল করে যে কারেন্ট যে বর্তমান যেটা বললাম সেই পাবলিক চার্জ রুলটি বিদ্যমান আছে। এই যে পাবলিক চার্জের নতুন রুল আসছে, এই ক্ষেত্রে আরেকটি বড় ধরনের যে সমস্যা হতে পারে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে, সিটিজেনশিপ অ্যাকোয়ার করার ক্ষেত্রে। সিটিজেনশিপে কিন্তু একটি বিধান রয়েছে, যদি পাবলিক চার্জ যদি কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু তার সিটিজেনশিপ দেওয়ার বিধান নেই। কিন্তু যে 18 তারিখের পরে সেপ্টেম্বরের যে রুল ফাইনালাইজ হওয়ার পরে যখন আপনার দেখা যাবে যে যারা সিটিজেনশিপ নিচ্ছে, অথবা তার মেডিকেড রয়েছে, অথবা ফুড স্ট্যাম্প নিয়েছে, অথবা অন্য কোনো বেনিফিট নিয়েছে,
তাদের ক্ষেত্রে কিন্তু সিটিজেনশিপ পেতে কিন্তু বাধাগ্রস্ত হবে। অতএব যারাই সিটিজেনশিপ প্রত্যাশী সুন তাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো ফেডারেল বেনিফিট নেওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বরের আগে যা এখনো পর্যন্ত যারা নিয়েছে যদি সেটা ক্লিন আপ করতে পারে স্টিল তারা এলিজিবল হবে সেপ্টেম্বরের পরে যদি তারা আবেদন করে রুল কার্যকর হওয়ার পরে। তা আপনি যেগুলো বললেন সেগুলো বাদ দিয়েও যেটা আপনি বললেন সিটিজেনশিপের ক্ষেত্রে, তো যদি এই নিয়ম কার্যকরী করা হয় বা কারা তো হচ্ছেই 26শে সেপ্টেম্বর যেহেতু ডেট দেওয়া হয়েছে, যদি না আবার এটার বিরুদ্ধে কোনো মামলা টামলায় যদি যে সেক্ষেত্রে হয়তো ব্যতিক্রম কিছু হতে পারে, সেটি আমরা বাদ দিলাম, ধরে নিচ্ছি যে এটা 26শে সেপ্টেম্বর থেকে এটা কার্যকরী হতে চাচ্ছে। তো এটা যদি কার্যকরী হলে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারবেন যেগুলো বললেন, তাইগুলা বাদ দিয়েও কি যারা গ্রিন কার্ড আবেদনকারী, পারিবারিক স্পন্সরশিপ, স্টুডেন্ট, কর্মসংস্থান ভিত্তিক আবেদনকারী, কারা কোন ক্ষেত্রে বা কাদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? এটি বিশেষ করে যারা আমেরিকাতে অ্যাডজাস্টমেন্ট আবেদন করবে ইউএসসিআইএস এর ক্ষেত্রে এটা কার্যকর হবে। যারাই ফ্যামিলি বেস কোনো আবেদন করবে ইমিগ্রেন্ট করার জন্য তারা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে তারাই এটাতে অন্তর্ভুক্ত হবে এবং সেক্ষেত্রে অফিসার নট অনলি যে পাবলিক চার্জ নিয়েছে কিনা সেটার রেকর্ড চেক করবে সেটি নয়, তারা ওভারঅল ওই অ্যাপ্লিকেন্টের আপনার হেলথ, এডুকেশন, এইজ এবং ওভারঅল বিষয় কিন্তু তাদেরকে বিবেচনা করার একটা ডিসকাশন দিয়ে দিয়েছে। সবকিছু বিবেচনা করে তারা দেখবে যে এই অ্যাপ্লিকেন্টটি পাবলিক চার্জের সম্মুখীন হবে কিনা সেইভাবে তারা সিদ্ধান্তটি নিবে। তাই সেক্ষেত্রে বর্তমানে যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন বা আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এখন কি কি বিষয়ে মানে একটু সতর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন? এখন এই যেটা ৬০ দিন, যেটা ১৭ তারিখ, তো ৬০ দিন হিসাব করলে অথবা ১৮ তারিখ হয় সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে আবেদন করলে তারা এটাতে বারে পড়বে না। কিন্তু ১৮ তারিখের পরে যারা আবেদন করতে চায় সে তখন কিন্তু তারা এ বারে পড়ে যাবে। তো যারা কিনা প্ল্যান আছে যে অ্যাডজাস্টমেন্ট করবে এদেশে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি তারা কোনো বেনিফিটের আওতাভুক্ত থাকে ফেডারেল, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে হবে সেপ্টেম্বরের পরে যদি কোনো তারা অ্যাডজাস্টমেন্ট অথবা ফ্যামিলিগত কোনো আবেদন করতে চায়, তাও সেইভাবেই তাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে আরেকটি প্রশ্ন করি, যে এই নতুন নিয়ম যেটা আগামী 26শে সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে, এর ফলে কি পরিবার ভিত্তিক বা ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশন আবেদন বা স্পন্সরদের দায়িত্বে কি কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? স্পন্সরদের সেক্ষেত্রে মানে কি আপনাকে যেটা বলছি কনসুলার প্রসেসের কথা বলছেন যে না, অথবা মানে ফ্যামিলি বেসড ইমিগ্রেশন আবেদন যারা আবেদন করছে বা স্পন্সর যারা স্পন্সরশিপ দিচ্ছে, তাদের দায়িত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা? না, স্পন্সরের ক্ষেত্রে সেরকম পরিবর্তন আসবে না। যারা কিনা ইমিগ্রেন্ট হওয়ার পরে যে রেসপন্সিবিলিটি, যে গ্রিন কার্ড পাওয়ার পরে যে রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে স্পন্সর। তো সেক্ষেত্রে স্পন্সর, যে পিটিশনারের স্পন্সর অথবা জয়েন্ট স্পন্সর, সেটি তো থাকবেই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। কিন্তু ওই অ্যাপ্লিকেন্টটি কোনো পাবলিক চার্জ নিয়েছিল কিনা, নিচ্ছে কিনা, সেটার উপরে বেস করে কিন্তু তার যে আবেদনটি প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে। একটু ঝুঁকির কথা বলি, যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগে স্ক্যামটা এত বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নতুন নিয়মকে কেন্দ্র করে প্রতারণা বা ভুল আইনি পরামর্শের ঝুঁকি কতটা বেড়ে যেতে পারে, যদি একটু ব্যাখ্যা করেন তাহলে সাধারণ মানুষ যারা আমরা আছি তারা আমরা নিজেদেরকে অন্তত নিরাপদ রাখতে পারবো। এটি আসলে আমরা সব সময় দেখি, আমরা যে প্র্যাকটিসের মধ্যে আছি অ্যাজ এ লাইসেন্স অ্যাটর্নি, প্রায় সময় কিন্তু অ্যাপ্লিকেন্টরা এসে খুবই ডিস্ট্রেস থাকে, তার যে আবেদনটি যে মেসড আপ হয়ে যায়। কারণ আরো সবচেয়ে একটা দুঃখের বিষয়, যারা ইমিগ্রেন্ট হয়ে মানে এদেশে যখন নতুন আসে, তারা কিন্তু অনেক সময় যে ইনফরমেশনের অভাবে যে কার কাছে যাবে, তার যে সমস্যা, ইমিগ্রেশন সমস্যাটি, অনেক সময় দেখা যায় যে একটা রং পার্সন তাদেরকে রং প্লেসে নিয়ে গেল। একটা নন অ্যাটর্নি, আজকেও একটা আমার সামনে ক্লায়েন্ট আসলো যে একজনের কাছে নিয়ে গেল, যে নিজেকে অ্যাটর্নি হিসেবে পরিচয় দিল, তাকে অ্যাসাইলাম ফাইল করে দিল, কি ফাইল করেছে সে নিজেও জানে না সেক্ষেত্রে। সো এটা যে বিগ ক্রাইম, যারা কিনা এই ধরনের লোকজনকে যারা
প্রতারণা করছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে আমাদের কমিউনিটির লোকজন। তো অবশ্যই যারা আমাদের বিশেষ করে টিভিএন প্রোগ্রাম দেখে এবং আমি বলবো টিভিএন এর মাধ্যমে এখন আমাদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি অনেক সতর্ক। তারা কিন্তু এখন বুঝতে পারছে যে কারা লাইসেন্স অ্যাটর্নি এবং কারা নন অ্যাটর্নি, সেইভাবেই কিন্তু তারা তাদের হেল্প নেওয়ার চেষ্টা করছে। এতে করে কিন্তু কমিউনিটির বিশাল বেনিফিট হচ্ছে, বিশেষ করে আমি বলবো টিভিএন 24 এর মাধ্যমে। এবং এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাই যে আগের যে সিচুয়েশন মানুষ ফেস করতে এখন অনেক বেশি অ্যালার্ট তাদের মামলার ব্যাপারে, ইমিগ্রেশনের ব্যাপারে। তো অবশ্যই ঝুঁকি রয়েছে যারা নন লাইসেন্স অ্যাটর্নি বা সম্পূর্ণভাবে তারা ইনফর্ম না, যে তারা হেল্প করতে চায় কিন্তু আসলে রংলি হেল্প করে এবং ওই ব্যক্তিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দেখা যায় যে আর ওটা রেমিডি করার সুযোগ থাকে না। তো অবশ্যই যারা ইমিগ্রেশনের বিষয়ে জড়িত আছে এবং যারা ইমিগ্রেশনের বিষয় সলভ করতে চায়, যেন অ্যাটলিস্ট লাইসেন্স অ্যাটর্নির কাছে তারা দ্বারস্থ হয় তার সমস্যাটি সমাধান করার জন্য। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পাবলিক চার্জটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিভাবে প্রভাব পড়বে। সুতরাং এখন থেকে আমরা সচেতন হই যে এই পাবলিক চার্জ গ্রহণ, অর্থাৎ মিথ্যাত্ব, পাবলিক চার্জ নিতে পারবে মানুষ, যার প্রয়োজন সে তো নিতেই পারবে, কিন্তু সেটা নেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল তথ্য দিয়ে আমরা নিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে সিটিজেনশিপ থেকে শুরু করে অন্য সমস্যায় আমরা পড়তে পারি। সুতরাং সে দিকগুলো আমরা বিবেচনায় রাখব। আমরা একটু টেলিফোনে যাব এবং অনেক আমাদের ফেসবুকেও প্রশ্ন এসেছেন। তার আগে সুপ্রিয় দর্শক, যারা টেলিফোনে আছেন আপনাদের ফোনটি নেব। গতকাল একটি প্রোগ্রামে, দি ভিউজ প্রোগ্রামে আমি ছিলাম, সেখানে ইমতিয়াজ আহমেদ একটা প্রশ্ন রেখেছিলেন, কিন্তু আমি কালকে বলেছিলাম যে এই প্রশ্নটি আজকে একজন অ্যাটর্নির মাধ্যমে জবাব দিতে চাই। তো আপনি লিখেছিলেন ইমতিয়াজ আহমেদ যে নিউ ভিসা বুলেটিন, অর্থাৎ যেটা আজকে নিয়ে আমরা কথা বললাম, তিনি দেখেছেন সেখানে যে F2A ক্যাটাগরি 22শে জুলাই 2026 তারিখ, যেটা আমরা উল্লেখ করেছি। তিনি প্রশ্ন করছেন যে তাহলে কি F2A ক্যাটাগরির ব্যাকলগ থাকবে না? এ ব্যাপারে আপনি কি বলছেন? না, সেটা কিন্তু আমি আমাদের আলোচনার মাঝে কিন্তু মাঝখানে কিন্তু আমি বলেছি যে আসলে লুপহোলটা কোথায়। অনেকে মনে করছে যে ওকে, জুলাই 22, 2026 আমার গত মাসে ডিকিউ হয়েছে, দ্যাট মিনস হচ্ছে আমি এই মাসে আশা করতে পারি যে আমার ইন্টারভিউ আসবে। আসলে কিন্তু সেটি নয়। ওই যে আপনার ফাইনাল অ্যাকশন ডেডলাইন, এটা নেশন ওয়াইড, বিশ্বের যে 210টা দেশের ক্ষেত্রে ইকুয়ালি তারা একটা ডেডলাইন ফিক্স করেছে। কোন দেশের ক্ষেত্রে হয়তোবা সেই আপনার ডেডলাইনটা ফলো করছে, জুনে যারা ডিকিউ হয়েছে সেম ক্যাটাগরি, তারা হয়তোবা জুলাইতে ভিসা পাচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন। আমি যেটা বলেছি আবার রিপিট করছি, বাংলাদেশে এই যে F2A ক্যাটাগরি যদি কারো ভিসা প্রত্যাশী হয়, যাদের কিনা এপ্রিল 2022 আগে ডিকিউ হয়েছে, তারাই এখন ভিসার আপনার পাইপলাইনে রয়েছে। এই জুলাই 8 যে তারা আপডেট দিয়েছে, সেই আপডেটের মাধ্যমে জানা যায় যে এপ্রিল 2022 এর আগে যাদের ডিকিউ হয়েছে তারাই এখন ইন্টারভিউর জন্য লেটার পাচ্ছে। তো এটা প্রতি মাসে আপডেট হয়। এটা সকল ওয়েবসাইটও যারা এটার সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু এটা চেক করে দেখতে পারে। অনেক ধন্যবাদ জনাব ইমতিয়াজ আহমেদ। আশা করি গতকালকে আপনার যে প্রশ্নের উত্তর দেব প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে সেটি দিয়েছে এবং নিশ্চয়ই আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আহসান হাবিব, আমি ব্রুকলিন থেকে বলতেছি। জি জি, আমার স্যারের কাছে একটা কোশ্চেন হচ্ছে, আমার মামা 2010 সালে ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই করছিল F4 ক্যাটাগরি আমার মায়ের জন্য। এখন রিসেন্টলি অনেকের লেটার আসছে, আমাদের লেটারটা আসবে। স্যারের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে এটা যে আমার কোনো বোন নাই, আমার মা এতিমখানা থেকে একটা মেয়ে আনছে, ওটা আমরা বোন হিসেবে গ্রহণ করছি, ওটা আমরা অ্যাপ্লিকেশনে অ্যাডাপ্টেড দিছি। তো এখন এই ক্ষেত্রে ও যদি, অনেকে বলতেছে নাম আসবে না, যদি নাম না আসে তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি, বা কিভাবে আপনার এই বোনটিকে, পালিত বোন, অ্যাডপ্টেড বোনটিকে কিভাবে নিয়ে আসতে পারেন, এটি হচ্ছে আপনার প্রশ্ন, তাই তো? জি জি জি, ওর বয়স হচ্ছে 20 বছর। অনেক ধন্যবাদ আহসান হাবিব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান, যদি ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে কাউকে চাইল্ড হিসাবে ইনক্লুড করা হয়,
অবভিয়াসলি যদি চাইল্ডের বয়স যদি 21-এর নিচে থাকে অথবা সিএসপি তে যদি কোয়ালিফাই করে, তার নামটি কিন্তু আসবে ভিসা প্রসেসিং এ। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি অ্যাডাপ্টেড হয়ে থাকে, অ্যাডাপশন কিছু নিয়ম কানুন আছে, অবশ্যই ওই চাইল্ডটি অরফেন হতে হবে। পাশাপাশি যখন ভিসার জন্য যাবে এমবিসির কাছে, সেই এমবিসিতে প্রপার গার্ডিয়ানশিপের অর্ডার লাগবে। বিশেষত বাংলাদেশের যে সেশন জাজের যে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টে আছে, সেই জাজের আপনার স্বাক্ষরিত যে গার্ডিয়ানশিপের অর্ডারটা লাগবে, ওটা থাকলে হয়তো ভিসা পেতে পারে সেক্ষেত্রে অ্যাডাপ্টেড চাইল্ড হিসাবে। অনেক ধন্যবাদ আহসান হাবিব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঐশিক সিয়াটল ওয়াশিংটন থেকে বলছি। জি। জি, আমার প্রশ্ন মাহফুজুর রহমানের কাছে, যে আমি রিসেন্টলি বিয়ে করেছি 4 মাস আগে। আমি একজন গ্রিন কার্ড হোল্ডার। জি। বাট আমি এখনো ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করি নাই আমার ওয়াইফের জন্য। তো এখন যদি আমার ওয়াইফ স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, তাহলে সেক্ষেত্রে ভিসা পেতে কি কোনো প্রবলেম হতে পারে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি কেউ কোনো স্টুডেন্ট ভিসা প্রার্থী যদি গ্রিন কার্ডধারী অথবা ইউএস সিটিজেনকে বিয়ে করে, পাশাপাশি যদি কোনো ইমিগ্রেন্ট পিটিশন থাকে, সেক্ষেত্রে অনেক সময় কনসুলার অফিসার কিন্তু এটা একটা নেগেটিভ আপনার ইম্প্যাক্ট ধরা হয়, যে ইন্টেন্টটা তখন তারা নেগেটিভ ভাবে যাচাই করে। বাট এটা এমন না যে ভিসা পাবে না, এমন না। আমরা প্রচুর আপনার ইনসিডেন্টস দেখেছি যে অনেক অ্যাপ্লিকেন্ট এই ধরনের সিচুয়েশন আবার স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেও। কিন্তু যদি ওরকম কোনো ইন্টেনশন থাকে পড়াশোনা করার, শি ক্যান ট্রাই, অথবা ভিসা পেয়েও যেতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু দুটো প্রশ্ন, আবু রায়হান এবং উদ্দিন মোহাম্মদ তুহিন একই ধরনের প্রশ্ন করেছেন। তারা বাংলাদেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ওখান থেকেই তারা প্রশ্নটি করেছেন। তারা বলছেন প্লিজ ভিসা পজ নিয়ে একটু বলুন। 18ই সেপ্টেম্বর বা 26শে, ওটা ভুলে গেছেন, 26শে সেপ্টেম্বর থেকে পাবলিক চার্জ নতুন করে চালু হয়েছে, তার সাথে কি ভিসা পজের কোনো সম্পর্ক আছে কি না, এই ব্যাপারে আপনি যদি একটু তাদেরকে আশ্বস্ত করেন। ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। এমনিতে ভিসা পজের ব্যাপারে যেটা লিটিগেশন মামলা চলছে, এখানে আমাদের নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে ক্লিনিক ভার্সেস যেটা মার্ক রুবিও, সেই মামলার আপডেট আমরা মনে কিছুদিন আগেও দিয়েছিলাম দর্শকদেরকে টিভিএন এর মাধ্যমে, যেটা জুন মাসে যেটা আপনার সামারি জাজমেন্টের যে এক্সপেক্ট করতেছে ক্লিনিক যে বাদী পক্ষ, এবং তারা সম্পূর্ণ সমস্ত ব্রিফ সবকিছু জমা হয়ে গিয়েছে। সাধারণত 1-2 মাস সময় লাগে যে ডিস্ট্রিক্ট জাজ রুলিং এর জন্য, সেটার অপেক্ষায় আছি। হয়তোবা যে কোনো সময় রুলিং আসতে পারে ওই কেসের ব্যাপারে। পাশাপাশি যে পজের যে উদ্দেশ্যটা ছিল সরকারের, সেটি ছিল যে তারা পজ দিয়েছে কারণ ওই 75টা কান্ট্রির লোকজন আমেরিকা এসে তারা বেশিরভাগ বেশি ইন্টেন্ট প্রবণতা রয়েছে পাবলিক চার্জ দেওয়ার, সেজন্য তাদেরকে পজ দিয়েছে, এবং গভর্নমেন্ট আরেকটি স্ট্রং একটা পাবলিক চার্জের নীতিমালা তৈরি করবে, সেই উদ্দেশ্যে তারা পজটি দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে ইউএসসিএস এর যে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে তারা নতুন পাবলিক চার্জের রুল তারা এস্টাবলিশ করেছে। আমার কাছে মনে হয় যে সেপ্টেম্বরের পরে হয়তো বা গভর্নমেন্ট থেকেও কিন্তু এই পজ উঠে দেওয়ার সম্ভাবনা আছে নতুন পাবলিক চার্জের রুলের বেসিসে, কারণ তখন তাদেরকে হয়তো বা লিটিগেশনে ওই বিষয়টা তখন মুট হয়ে যাবে যদি তারা পজটা উঠাই দেয়, এবং নতুন যে পাবলিক চার্জের রুল তারা ইন্ট্রোডিউস করেছে সেটি যদি তারা বাস্তবায়ন করে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ জনাব আবু রায়হান এবং মোহাম্মদ তুহিন। আশা করছি যে সেপ্টেম্বর থেকে যেহেতু পাবলিক চার্জ ইমপ্লিমেন্ট করা হবে, হয়তো তখন থেকেই এই ভিসা পজটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আমাদের অনুমান, এটাকে সত্যভাবে ভাবার কোনো কারণ নেই। আপনাদের প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রাশেদুর রহমান। জি। আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে উনি আসি বলছেন, আপনার কথা আমরা বুঝতে পারছি না, আপনি আপনার কথা কিন্তু ঠিক মতো বুঝতে পারছি না। আপনি স্পিকারে দিয়ে যদি কথা বলে থাকেন স্পিকারটি বন্ধ করুন, কানে হেডফোন থাকলে খুলে ফেলুন। জি জি, এখন আমার এক ভাই, আমার এক কাজিন হয়, উনি গ্রিন কার্ড হোল্ডার। তো উনি দেশে গত 7-8 মাস আগেও দেশ থেকে গিয়ে আসছে।
আপনার মাস 3-4 আগে ওনার ল্যান্ডলর্ডের সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল, বাসা ছাড়া টাড়া নিয়ে এগুলো দ্বন্দ্ব। পরে ল্যান্ডলর্ড মিথ্যাভাবে ওনার জন্য পুলিশ কল করছে যে উনি ল্যান্ডলর্ডের জন্য ছুরি নিছে, ছুরি নিয়ে নাকি ওকে মারতে গেছে। আসলে এটা সত্য ছিল না। পরে পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং পরে দুই ডেটের মাথায় ওটা ডিসমিস হয়ে গেছে, কোনো কনভিকশন ছাড়াই। কারণ ওদের কাছে কোনো প্রমাণ ছিল না, ওরা কোর্টেও যায় না, এটা তো মিথ্যা ইলিগাল ছিল আর কি। তো এখন কেসটা ডিসমিস হয়ে গেছে। এখন উনি দেশে যাবে আর কি, দেশে যেতে এটার ওনার কোনো সমস্যা হবে কিনা। এই মামলাটি হয়েছিল কি আমেরিকায়? জি, আমেরিকাতে, এখানে আচ্ছা, আমেরিকাতে ল্যান্ডলর্ডে মিথ্যাভাবে পুলিশ কল আচ্ছা, বুঝতে পেরেছি। এখন দেশে যাবে, আসা যাওয়ায় কোনো সমস্যা হবে কিনা এটাই প্রশ্ন। জি জি জি। আমার আরেকটা প্রশ্ন আছে। জি জি। এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি গ্রিন কার্ড হোল্ডার, তো আমার বউ এবং বাচ্চার জন্য আমি বছরখানেক আগে অ্যাপ্লাই করছি। তো এখন তো এটাতে সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমি যদি ওদেরকে ভিজিট ভিসায় ট্রাই করি আর কি আমেরিকাতে আসার জন্য, প্লাস এসে বেরিয়ে যাওয়ার জন্য আর কি, এই ক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু আর কি, বা ওটার সাথে কোনো কনফ্লিক্ট করবে কিনা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ রাশিদুর রহমান, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ওনার নিজের এবং ওনার নিজের কাজিন দেখা যাচ্ছে যে খুবই সমাজ মানে একটা কর্মী হিসাবে পারিবারিক বন্ধনটা অনেক ভালো। রাইট, ওনাকে বলতে পারি খুব সহযোগী মানসিকতার মানুষ। সেক্ষেত্রে যে ওনার কাজিনের ক্ষেত্রে যেটা বলেছে যে উনি অ্যারেস্ট হয়েছে এবং একটা ইনসিডেন্টের সাথে জড়িত ছিল, কিন্তু আপনার সৌভাগ্যের বিষয় হচ্ছে যে ওই জিনিসটা ডিসমিস হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে ওনার ট্রাভেলের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে ওনাকে যখন ট্রাভেল করবে ওই যে ডিসপোজিশন লেটারটা যেন ওনার সাথে থাকে, কারণ উনি যখন এয়ারপোর্টে আসবে তখন কিন্তু ওটা পপ আপ করতে পারে যে অ্যারেস্ট সামথিং। সো ডিটেলস হয়তো অনেক সময় তারা দেখতে পায় না, সেকেন্ডারি তখন আপনার ইনকোয়ারি চলে যেতে পারে। তখন ওনার পেপারটা থাকলে তখন ইজি হবে যে ওটা অফিসারকে দেখালে সাথে সাথে ওনাকে ইন করার সুযোগ দিবে সেক্ষেত্রে। আর উনি যেটা দ্বিতীয় প্রশ্ন করেছে যে ওনার ওয়াইফ এবং চাইল্ডের জন্য আবেদন করেছে, এবং পাশাপাশি কিছুক্ষণ আগে সিমিলার প্রশ্ন একজন করেছিল যে F1 এ যদি আবেদন করতে চায় কিনা। সিমিলার সিচুয়েশন হতে পারে। আরো যাদের কোনো ইমিগ্রেন্ট ভিসা পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু নন ইমিগ্রেন্ট যে কোনো ভিসা আবেদন করলে কিন্তু একটা নেগেটিভ তারা একটা প্রিজাম্পশন তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে। তো বাট আবেদন করতে কোনো বাধা নেই, অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেই ভিসা পাচ্ছে, সেক্ষেত্রে ওরা ট্রাই করে দেখতে পারে, এতে কোনো ফল্ট নেই এবং ফিউচারে ইমিগ্রেন্ট ভিসা পেতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অনেক ধন্যবাদ রাশিদুর রহমান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি জুয়েল বলছি জামাইকা থেকে। জি। আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমার মা গ্রিন কার্ড দিয়ে 2018 সালে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন। জি। তখন আমার ভাইয়ের বয়স ছিল লাইক 25-26 এরকম। জি। সো এখন আমার ভাইয়ের বয়স অ্যারাউন্ড 35, কিন্তু এখন গত সপ্তাহে আমার স্পন্সরের ফি এবং BS6 এর ফি গুলো দিতে বলছে। এখন আমি চিন্তা করছি 35 বছর বয়স হয়ে গেছে আমার ভাইয়ের, আমি কি এখন সেই কাজগুলো করবো? আদৌ কি ওরা ভিসা দিবে নাকি আমার মানে ফিগুলো জমা দেবেন কিনা, সেটা ভিসা দেওয়া না দেওয়া তো পরের বিষয়, সেগুলো দেবেন কিনা। অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, এই ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর নয় গ্রিন কার্ডধারী। এটা উনি হচ্ছে F2B ক্যাটাগরি, সেক্ষেত্রে ওনাকে অবশ্যই আনম্যারিড থাকতে হবে। যদি উনি ম্যারিড হয়ে যায় সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার এই ভিসা প্রসেসে যাওয়ার কোনো যৌক্তিকতা থাকবে না। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময় দেখা যায় পার্সোনাল বিষয়ে আপনার ঠিকভাবে ডিসকাস করে না, কিন্তু উনি যিনি প্রশ্ন করেছেন যদি ওনার ভাই আনম্যারিড থাকে এবং আরো হয়তো বা 1-2 বছর সময় লাগতে পারে ভিসা প্রসেস হতে, সেক্ষেত্রে অবশ্যই ফি জমা দিতে পারে। প্রসেস করলে অবশ্যই উনি ভিসা পাবে যদি উনি আনম্যারিড থাকে। তারা কিন্তু আবার ফিল্ড ওয়ার্কও করে থাকে কিন্তু এমবেসি, যে অনেকে ম্যারিড কিনা সেটা চেক করার জন্য। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এখন আপনি নিজেই চিন্তা করুন, আপনার ভাই যদি বিয়ে করে থাকে তাহলে কিন্তু এই টাকা দিয়ে কোনো লাভ নেই। যদি বিয়ে না করে থাকে এবং আগামী 2-3 বছর যদি না করার ইচ্ছে পোষণ করে থাকে তাহলে এটি নিশ্চয়ই জমা দিতে পারেন এবং সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো জি হ্যালো জি শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো শুনতে পাচ্ছি জি মাহমুদ ভাই, জি বলুন। হ্যাঁ জি, আমার ওই যে ভাগ্নের বয়স আপডেট করার জন্য ন্যাশনাল ভিসা সেন্টারে রিকোয়েস্ট করা হয়েছিল। ইনিশিয়ালি যখন সাবমিট করছিল অ্যাপোর, ওইটাতে একটু রং ছিল। তারা বলছে যে ঠিক আছে পাঠাও, তো পেমেন্ট দেওয়া হয়েছে, ইয়ে করছে, তো ঢাকা ফাটাচ্ছে। ঢাকা ফাটার পরে ওই যে সব সার্টিফিকেট এগুলো ভেরিফাইড করছে, ভেরিফাইড করে তারা একটা সেকশন 212A 6E and 6C1 এটা নো ওয়াইপ দিয়ে তারা ছেড়ে দিছে। এরপর এটা 7-এ করা হয়েছিল। তো এই ক্ষেত্রে কোনো ওয়েবের আপডেটের কোনো সুযোগ আছে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। প্রথম দিকে পুরোপুরি আমি শুনতে পাইনি। এটা কি ভাইয়ের জন্য আবেদন করেছিল? হ্যাঁ, ভাইয়ের জন্য আবেদন করেছিল, বয়সের বিষয়টা বলেছিল, হয়তো ভুল টুল ছিল, সেটা কারেকশনের বিষয় ছিল। জি রাইট, লুকস লাইক ওয়েবারের জন্য এলিজিবল হবে। সেক্ষেত্রে ওয়েবার করতে গেলে কোয়ালিফাইং রিলেটিভস লাগবে। সেক্ষেত্রে ওনার যদি মা যদি আমেরিকায় থাকে গ্রিন কার্ড দিয়ে অথবা সিটিজেনে, সেক্ষেত্রে কিন্তু ওয়েবার করলে এটা ওনার সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছে। আমাদের হাতে সময় নেই, শুধু একটি প্রশ্ন ফেসবুক থেকে নেব, বাকিদের প্রশ্ন নিতে পারবো না। যদি তারা আপনারা আগামীকাল এই অনুষ্ঠানে যদি আপনাদের প্রশ্নগুলো করেন তাহলে নিশ্চয়ই উত্তর দিতে পারবো একটু আগে, কারণ আগামীকাল এই অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন, সুমাইয়া আক্তার। তিনি বলছেন যে আমার I-130 অ্যাপ্রুভড হয়েছে, আমার হাজব্যান্ড একজন US সিটিজেন, আমি স্পাউস ইমিগ্রেন্ট ভিসা IR1 CR1 ক্যাটাগরিতে আছি। এই ক্যাটাগরিতে কি পাবলিক চার্জের কোনো সমস্যা হতে পারে কি না? বছরে পুরোপুরি বোঝা যায়নি। উনি কি I-130 আবেদন করেছে? অ্যাপ্রুভ হয়েছে, I-130 অ্যাপ্রুভড হয়েছে। তার হাজব্যান্ড US সিটিজেন, স্পাউস ইমিগ্রেন্ট ভিসা IR1 CR1 ক্যাটাগরিতে আছেন। এই ক্যাটাগরিতে পাবলিক চার্জের ক্ষেত্রে কোনো সমস্যা আছে? রাইট, সম্ভবত যে কনসুলার প্রসেসিং এ আছে সেক্ষেত্রে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে অবভিয়াসলি সেখানেও যেটা 212A4 যেটা লাইকলি টু দি পাবলিক চার্জ, যেটা INA সেকশন, সেটা কিন্তু এখনো তারা অ্যাপ্লাই করছে। সেক্ষেত্রে যদি পিটিশনার যদি কোনো পাবলিক চার্জ নিয়ে থাকে সেই ধারায় কিন্তু ফেলতে পারে, বাট সেক্ষেত্রে যদি স্ট্রং স্পন্সর থাকে, জয়েন্ট স্পন্সর থাকে, সেটা ওভারকাম করা সম্ভব। অনেক ধন্যবাদ সুমাইয়া আক্তার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, এই অনুষ্ঠানে শেষ করতে হচ্ছে। যাদের প্রশ্ন উত্তর দিতে পারলাম না, বললামই আগামীকাল যদি আপনারা করেন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন উত্তর দেব, কারণ আগামীকালের অনুষ্ঠানেও একজন অ্যাটর্নি থাকবেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান জানি অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হন এবং খুব চমৎকার বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। আপনারই চমৎকার আলোচনা পরামর্শ আমরা সত্যি বৃদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ জানা ভাই। আবার TVN 24 কে ধন্যবাদ জানাতে চাই আমাদের কমিউনিটিতে কন্ট্রিবিউট করার জন্য, এবং পাশাপাশি আবার কংগ্রেচুলেশন জানাতে চাই যে ইউটিউব চ্যানেলে মোর দেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ভাই বোন ক্যাটাগরি সহ অর্থাৎ পারিবারিক ভিসার সবগুলোর তারিখই এগিয়েছে, অনেক কমে আসছে ব্যাকলগ, সেটি আমরা কথা বলেছি, এবং পাবলিক চার্জ যেটি আগামী 26শে সেপ্টেম্বর থেকে কার্যকরী হতে যাচ্ছে, তার ফলে কী ধরনের কনসিকুয়েন্সেস হতে পারে আমাদের ইমিগ্রেশন এই কমিউনিটির উপরে, শুধু ইমিগ্রেন্ট কমিউনিটির উপরে কী ধরনের কনসিকুয়েন্সেস তৈরি হতে পারে সেটিও আমরা ব্যাখ্যা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।